দেখো আজকে কী করাবো, দেখো আজকে তোমাদের ওয়েভ করাবো, তরঙ্গ করাবো, তাই না? বাদ বাকি চ্যাপ্টার ফিজিক্সের এগুলো গ্রুপ ডির জন্য আগে করিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে ওয়েভ থেকে আজকে শুরু করছি। তাহলে ওয়েভ কী সেটা আমাদের আগে জানতে হবে। ওয়েভ হচ্ছে এক ধরনের তরঙ্গ, বাংলাতে লিখিয়ে দিয়েছি যে তরঙ্গ। তরঙ্গ হচ্ছে একটা এনার্জি, কি একটা শক্তি। কি শক্তি? এমন একটা শক্তি যাতে কোনো জড় পদার্থের মধ্যে উপস্থিত কোনো কণাগুলো বা পার্টিকেলগুলোর কোনো মানে ডিসপ্লেসমেন্ট না হয়ে বা সরণ না হয়ে যদি কণাগুলোর কী হয়, এনার্জি যদি এক জায়গা থেকে এক জায়গায় বাহিত হয় তখন আমরা কি বলি, সেটা ওয়েভ হচ্ছে। সহজ ভাষায় যদি সায়েন্সের ভাষায় বলি, তাই না? উদা বাংলায় বুঝতে গেলে কি বুঝবো, যে তরঙ্গ, তরঙ্গ কি এনার্জি, এনার্জির ক্ষেত্রে কি ঘটে, এনার্জি ট্রান্সফার হয়। এনার্জি তরঙ্গের আকারে, আমরা তরঙ্গ বলতে আমাদের মনে এরকমই ইমেজ আছে, তাই না? আজকে ইমেজটা একটু চেঞ্জ হবে, তাই না? তাই তরঙ্গ বলতে আমরা কি বুঝি, একটা এনার্জি যেটা বস্তুর মধ্যে উপস্থিত পার্টিকেলগুলো বা কণাগুলোর মুভমেন্ট না ঘটিয়ে, কি ঘটিয়ে, ডিসপ্লেসমেন্ট না হয়। মুভমেন্ট তো হবেই, ভাইব্রেশন তো হবেই। অ্যাকচুয়ালি এনার্জি মানেই হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশনের আকারে কণাগুলোর কিন্তু কি হবে, মুভমেন্ট হবে না। বারবার বলছি কিন্তু যে পার্টিকেলসগুলো জড় পদার্থের মধ্যে উপস্থিত বা পদার্থের মধ্যে উপস্থিত কম্পনগুলোর মানে পার্টিকেলসগুলোর কি হবে না, পার্টিকেলসগুলোর কোনো সরণ হবে না, কিন্তু এনার্জি এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। আরও যদি ভালো ভাষায় বলতে চাই, যে এই ভাইব্রেশন জানতে গেলে আমাদের একটু অসিলেশন জানা দরকার। অসিলেশনটা কি? অসিলেশন হচ্ছে পূর্ণ দোলনকাল। একটা পূর্ণ দোলনকাল বলতে আমরা যখন পেন্ডুলাম পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে একটা পেন্ডুলাম একবার এরকম করে যাবে একদিকে, একবার গেল, একবার এলো, এদিকে একবার যাবে আর এদিক থেকে একবার আসবে। সোজা ভাষায় যদি বলতে চাই, ধরো আমার পেনটাকে দেখো, পেনটা এদিক থেকে এদিকে একবার গেল, একবার এলো এখানে, এখান থেকে এদিকে একবার গেল, এখানে একবার এলো, টোটাল একটা পূর্ণ দোলনকাল হলো। কিন্তু যে পার্টিকেলস, বস্তুটা এক জায়গাতেই থেকে গেল, তাহলে বস্তুর কোনো সরণ হলো? বস্তুর কোনো সরণ হবে না। বস্তুর সরণ কখন হবে না? বস্তুর সরণ আমরা কি বলি, বস্তু ঘুরে ফিরে সেই জায়গায় ফিরে এলে তাকে আমরা কি বলি, বস্তুর কোনো ডিসপ্লেসমেন্ট নেই বা বস্তুর কোনো সরণ নেই। তাহলে ওয়েভ বা এনার্জি বা তরঙ্গ এক প্রকার এনার্জি, যে এনার্জিটা জড় পদার্থের মধ্যে উপস্থিত কণাগুলোর কোনো ডিসপ্লেসমেন্ট বা সরণ না হয়ে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, তাকে বলা হয় কি, তরঙ্গ বা তরঙ্গ এনার্জি, তাই না? আরও ভালো ভাষায় যদি গুদাপাতি বাংলা ভাষায় বুঝতে চাই, ধরো সাপোজ আমি কোনো ক্লাসে বসে আছি, তাই না? ছোটোবেলায় আমরা অনেক ক্লাসে গিয়েছি, তাই না? তাই ক্লাসে যখন গিয়েছি তখন ধরো সামনের বেঞ্চিতে ধরো আমার কোনো পছন্দের মেয়ে বসে আছে, বা আমি যাকে পছন্দ করি সে বসে আছে, তাই না? তাই তাকে ধরো কিছু মেসেজ পাঠাবো, সামনে টিচার আছে, মেসেজ তো মোবাইলে পাঠানো সম্ভব না, স্কুল লাইফে মোবাইল এলাও নেই, তাই না? তাহলে সাপোজ ধরো তুমি কিছু একটা মেসেজ পাঠাবে তাকে, তাই না? তাহলে মেসেজ ধরো কী করবে, একটা কাগজে লিখবে, সেই কাগজটাকে কী করবে, তোমার সামনের জনাকে টুকটুক করে ইশারা করে কী করবে, দিয়ে দেবে। সামনের জনা তো অলরেডি জানি যে কোথায় যেতে হবে বস্তুটা, সামনের জনা তার পরের জনাকে দেবে, তারপরের জনাকে দেবে, কোথায় যাবে আলটিমেট, তোমার যে পছন্দের মেয়ে আছে বা তোমার যে বান্ধবী তুমি যদি বলতে পারো, তার কাছে চলে যাবে, তাই না? সে যদি হেসে দেয় তাহলে বুঝবো এনার্জি ট্রান্সফার হয়ে গিয়ে যায়। সে যদি মাস্টারকে বলে দেয় তাহলে মাস্টার এসে তোমাকে ধুলাই দেবে, তাহলে বুঝতে হবে এনার্জি ট্রান্সফার হয়ে যায়। তাহলে আমি বুঝাতে কী চাইলাম, জাস্ট আমি উদাহরণ দিলাম। উদাহরণস্বরূপ কী বলতে চাইলাম, যে আমি আমার বান্ধবীর কাছে গেলাম না, কিন্তু আমার মেসেজ কোথায় চলে গেল, বান্ধবীর কাছে চলে গেল, তাই না? কীভাবে গেল, একটা মাধ্যম দ্বারা চলে গেল। মানে কি বলতে পারি, যে বস্তু এনার্জি ট্রান্সফার করার জন্য এখান থেকে এখানে উঠে গেল না, কিন্তু কি হলো, এনার্জি কিন্তু অলরেডি একটার পর একটা একজনের পর একজন করতে করতে এনার্জি এইভাবে ট্রান্সফার হতে গেল। এইভাবে যখন এনার্জি ট্রান্সফার হয়, এইভাবে কি হয়, তরঙ্গের ক্ষেত্রে এনার্জি ট্রান্সফার হয়, কিন্তু পার্টিকেলস বা কণার কোনো মুভমেন্ট হয় না। এবার দেখো দুটোভাবে বলতে পারি, যে এক, তোমার বান্ধবীর কাছে ওইভাবে চিঠি চলে গেল, তাহলে সেক্ষেত্রে কিছু মাধ্যমে দরকার হলো। আর এক প্রসেস কি বলতে পারি, ধরো কোনো রাস্তায় যাচ্ছ বা ক্লাসেই তোমার ওই সামনের বান্ধবী মেয়ে বা তোমার যে পছন্দের মেয়ে, সে তোমাকে চোখ নিয়ে একটু ইশারা করে দিল, তুমি কি খুব খুশি হয়ে গেলে, কিন্তু কি কোনো মাধ্যমের প্রয়োজন হলো, কোনো মাধ্যমেরও প্রয়োজন হলো না, কিন্তু কি তোমার আর তার মধ্যে কি হলো,
এনার্জি ট্রান্সফার হলো, তাই না? তাহলে এই এনার্জি ট্রান্সফারের ক্ষেত্রে বা ওয়েভের ক্ষেত্রে মিডিয়ামের ওপর নির্ভর করে, মিডিয়াম বলতে কি তুমি বুঝতেই পেরেছো, মিডিয়াম মানে কি? প্রথমের ক্ষেত্রে কি বলেছিলাম, যে তোমার সামনের ছাত্রকে তুমি ধাক্কা দিয়েছো, সে তোমার চিঠিটা নিয়েছে, তারপরের জনকে দিয়েছে, তারপরের জনকে দিয়ে দিতে দিতে সামনে চলে গেছে, তাহলে প্রত্যেকটা মিডিয়াম দরকার হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন তোমার বান্ধবী কি করেছে, চোখ নিয়ে ইশারা করেছে, তখন তোমার কি মিডিয়ামের কোনো দরকার হয়নি, কিন্তু বুঝে গেছো তোমাকে ইশারা করছে। তাহলে মিডিয়ামের উপর নির্ভর করে। আর মিডিয়াম বলতে আমরা সায়েন্সের ভাষায় মাধ্যম বলতে তিনটি জিনিসকে বুঝি, মেনলি তিনটি জিনিসকে মাধ্যম বুঝি। মাধ্যম কি কি? তিনটে মাধ্যম আমরা মেনলি বুঝি, একটা হয় সলিড, একটা হয় লিকুইড, একটা হয় গ্যাস। এই সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটের মাধ্যমে কি হয় আমাদের মাধ্যম বলতে পারি, বা এর মাধ্যমে আমাদের যে এনার্জি মেনলি ট্রান্সফার হয়, তাই না? তাহলে মাধ্যমের উপর নির্ভর করে যে কোনটার মাধ্যম লাগে আর কোনটার মাধ্যম লাগে না, সেই মাধ্যমের উপর নির্ভর করে আমরা ওয়েভকে বা তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? এক ভাগ আমরা বলি কি মেকানিক্যাল, কি বলি? মেকানিক্যাল, যাকে বলা হয় যান্ত্রিক, যান্ত্রিক তরঙ্গ। আরেকটাকে কি বলা হয়? নন মেকানিক্যাল, নন মেকানিক্যাল, যাকে আমরা কি বলি? অযান্ত্রিক তরঙ্গ, অযান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ কোনটা? যেটা মিডিয়াম দরকার, যেটার ক্ষেত্রে আমি চিঠি ট্রান্সফার করেছিলাম, আমি গল্প বলেছি। তাহলে চিঠি ট্রান্সফারের ক্ষেত্রে কি বলেছিলাম? প্রত্যেক বন্ধুকে দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হয়েছে? মিডিয়াম হয়েছে। তাহলে যান্ত্রিক তরঙ্গ পাস হওয়ার ক্ষেত্রে আমাদের কি দরকার হয়? মাধ্যমের দরকার হয়। কি লিখবো? মাধ্যম প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়। অযান্ত্রিকের ক্ষেত্রে কি বলেছিলাম? যে চোখ নিয়ে ইশারা করেছে, তাতেই তুমি বুঝে গেছো যে সে তোমাকে ইশারা করছে, এনার্জি কি হয়ে গিয়েছে? ট্রান্সফার হয়ে গিয়েছে। তাহলে কি হয়েছে? মাধ্যম প্রয়োজন এক্ষেত্রে নেই, মাধ্যম প্রয়োজন এক্ষেত্রে নেই। এটা কি শূন্যস্থানে যেতে পারবে? যদি মাধ্যম না থাকে তাহলে কি শূন্যস্থানে যেতে পারবে? তাহলে মেকানিক্যাল বা যান্ত্রিক তরঙ্গ শূন্যস্থানে যেতে পারবে না, বা ভ্যাকুয়ামে যেতে পারবে না। শূন্যস্থানে, শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে, ভ্যাকুয়ামে যেতে পারবে না। আর এ কি করবে? শূন্যস্থানে যেতে পারবে, শূন্যস্থানে যেতে পারবে বা ভ্যাকুয়ামে যেতে পারবে, তাই না? কিছু উদাহরণস্বরূপ যদি কিছু বলি, যে মেকানিক্যালের ক্ষেত্রে কিছু উদাহরণ, নন মেকানিক্যালের ক্ষেত্রে কিছু উদাহরণ। মেকানিক্যালের ক্ষেত্রে আমরা প্রধানত কোনগুলোকে বলে থাকি? যার মাধ্যম প্রয়োজন আছে। যেমন কার কার মাধ্যম প্রয়োজন আছে? যদি বলি সাউন্ড ওয়েভ, সাউন্ড কি? একটা ওয়েভ, একটা তরঙ্গ, একটা এনার্জি। তাহলে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা কি জানি? আমাদের মাধ্যমের দরকার হয়, মাধ্যম না থাকলে সাউন্ড যেতে পারবে না। আবার কি বলতে পারি? জলে উৎপন্ন তরঙ্গ, জলে উৎপন্ন তরঙ্গ কি? জল একটা আমাদের একটা মাধ্যম, লিকুইড একটা মাধ্যম। সেখানে কি উৎপন্ন হয়? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জলে উৎপন্ন তরঙ্গটাকেই কিন্তু দেখতে পাই সামান্য চোখে। যদি জলের মধ্যে একটা ঢিল ফেলে দিই, কি হবে? জলটা আস্তে আস্তে চারিদিক থেকে এরকম এরকমভাবে হেলতে শুরু করবে, একটা ওয়েভের তৈরি হবে। সেই ওয়েভটাকে আমরা কি বলি? সেটাও আমরা বলবো মেকানিক্যাল। তাহলে জলে উৎপন্ন তরঙ্গ, জলে উৎপন্ন তরঙ্গ আমাদের কি হবে? মেকানিক্যালের মধ্যে পড়ে যাবে, মাধ্যমের দরকার হবে। কিন্তু নন মেকানিক্যালের মধ্যে কোনগুলো পড়বে? আমরা বলতে পারি আলো বা লাইট, যার কোনো মাধ্যমের দরকার হয় না, মাধ্যম ছাড়াই চলে যেতে পারে। তাহলে একটা আমরা বলতে পারি আলো। আর কি বলতে পারি? সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা আছে, সেগুলো কি সব আমাদের নন মেকানিক্যালের মধ্যে পড়বে, কারণ এদের কোনো মাধ্যমের দরকার হয় না। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বাংলায় বলা হয়, এর ক্ষেত্রেও কি হয় না? কোনো মাধ্যমের দরকার হয় না। তাহলে মাধ্যমের উপর নির্ভর করে আমরা ওয়েভকে কভাগে ভাগ করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মেকানিক্যাল, এক হচ্ছে নন মেকানিক্যাল। মেকানিক্যালের ক্ষেত্রে কি হয়? মাধ্যমের দরকার হয়। নন মেকানিক্যালের ক্ষেত্রে মাধ্যমের দরকার হয় না।
মেকানিক্যাল কি হয়, শূন্যস্থানে যেতে পারবে না, যেহেতু মাধ্যম, শূন্যস্থানে কি কোনো মাধ্যম নেই, তাহলে শূন্যস্থানে নন মেকানিক্যাল যেতে পারবে না। আর মেকানিক্যাল যেতে পারবে, নন মেকানিক্যাল যেতে পারবে না, তাই না? এইবার দেখো আরো তরঙ্গকে দুভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে ভাগ করা যায়? গল্প মনে করো, আমি গল্পতে কি বলেছিলাম যে তুমি যখন তোমার সামনের বেঞ্চির বান্ধবীকে চিঠি পাঠাচ্ছ তখন সামনের জনাকে কি করেছো, হালকা করে ধাক্কা দিয়েছো, তাই না? হালকা করে ধাক্কা দিয়েছো মানে কি, তাকে বলতে চেয়েছো যে এটা ওটা সামনের জনাকে দিয়ে পাঠিয়ে দিতে। তাহলে কি করা, হালকা করে ধাক্কা দেওয়া মানে একটা আন্দোলন তৈরি করা বা একটা ভাইব্রেট তৈরি করা। আর এই ভাইব্রেটের উপর নির্ভর করি, আবার বলতে পারি কি চোখের ভ্রু নড়িয়েছি, সেটাও কি, ভ্রু নড়ানোটাও কি এটা ভাইব্রেট করা, তাই না? তাহলে ভাইব্রেটের উপর নির্ভর করেও তরঙ্গকে দুভাগে ভাগ করা যায়, তরঙ্গকে দুভাগে ভাগ করা যায় ভাইব্রেটের উপর নির্ভর করে। ভাইব্রেটের উপর নির্ভর করে তরঙ্গকে দুভাগে ভাগ করা যায়, যেটা আমাদের সচরাচর পরীক্ষায় আমরা সবাই জানি। কি কি ভাগে ভাগ করা যায়? এক বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, এক বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা ইংরেজিতে যাকে বলা হয় লংগিটিউডিনাল অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর একটা কি বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ বা ইংরেজিতে বলা হয় স্ট্যান্ড ভার, বা আরো ভাষায় কি বলা হয় তির্যক তরঙ্গ। ঠিক আছে, তাহলে ভাইব্রেটের উপর নির্ভর করে আমরা তরঙ্গকে দুভাগে ভাগ করতে পারি, একটা হয় অনুপ্রস্থ তরঙ্গ, একটা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি আর অনুপ্রস্থ তরঙ্গ কি? তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে একটু বলি, একটু মুছে দিয়ে, তাই না? যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ ইংরেজিতে আমি কি বললাম, লংগিটিউডিনাল ওয়েভস। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ যেটা কোন দিক দিয়ে বাহিত হয়, দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়। কোন বরাবর? দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেহেতু বলা আছে আমরা কি বলবো, দৈর্ঘ্য বরাবর যে যখন আমার এনার্জি ট্রান্সফার হয় এক জায়গা থেকে এক জায়গায়, তখন আমরা কি বলবো, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিভাবে হয় যদি ডিটেলসে বলতে চাই, যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ধরো সাপোজ একটা উদাহরণস্বরূপ আমি যদি বলি, একটা কি নিলাম, স্প্রিং একটু বড় বড়, তারপর একটু ছোট ছোট সংকোচন, তারপর আবার কি একটু ফাঁক দিয়ে এখানে আমি একটা ধরো ভাট টাঙিয়ে দিলাম। কি টাঙিয়ে দিলাম? একটা ভাট টাঙিয়ে দিলাম, বা এটা লোহার কিছু ছোট টুকরো এখানে টাঙিয়ে দিলাম। আমি যদি একবার কম্পন করে ছেড়ে দিই, আমি যদি একবার আন্দোলন করে ছেড়ে দিই বা হালকা টাচ করে ছেড়ে দিই, তাহলে আমার কি হবে, স্প্রিংটা দেখবে দুলতে থাকবে, একবার সংকোচন হবে একবার প্রসারণ হবে। দেখবে কিছু জায়গায় কি হবে, এই জায়গাগুলো ফাঁক মানে আমি কি বলতে পারি, এখানে কি হয়েছে, আমার প্রসারণ হয়েছে। এই জায়গায় ছোট ছোট হয়ে থাকবে মানে কি, সংকোচন হয়ে থাকবে, তাই না? তাহলে এক জায়গায় প্রসারণ হচ্ছে আর এক জায়গায় সংকোচন হচ্ছে। এই সংকোচন আর প্রসারণের মাধ্যমে যখন কোনো এনার্জি বাহিত হয়, শক্তি বাহিত হয়, সেটা কোন দিক দিয়ে, দৈর্ঘ্য বরাবর। কি বরাবর? দৈর্ঘ্য বরাবর যখন বাহিত হবে, দৈর্ঘ্য বরাবর যখন একবার সামনে যাবে আবার পিছনে আসবে, সামনে যাবে আবার পিছনে আসবে, সামনে যাবে আবার পিছনে আসবে, এরকম ভাবে যখন পার্টিকেলসগুলো মুভমেন্ট করতে করতে একটা এনার্জি এখান থেকে কোথায় চলে যাবে, এখান থেকে এনার্জি ধরো এই জায়গায় গিয়ে অনুভূত হচ্ছে, তাহলে আমরা তখন কি বলবো, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি হবে, সংকোচন আর প্রসারণ মাধ্যমে, সংকোচন আর প্রসারণ কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর। আমরা দৈর্ঘ্য কোনটাকে বলি, যদিও কোনো আমরা আয়তক্ষেত্র আঁকি তখন আমরা কোনটাকে দৈর্ঘ্য বলি, এটাকে দৈর্ঘ্য বলি। তাহলে দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর যখন কোনো ওয়েভ সংকোচন প্রসারণ করতে করতে সামনের দিকে এনার্জিটা এগিয়ে যাবে, কিন্তু পার্টিকেলস বস্তুর মধ্যে উপস্থিত, কিন্তু পার্টিকেলসের কোনো সরণ হবে না, কিন্তু কি হবে, এনার্জি ট্রান্সফার হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। আশা করি ক্লিয়ার হয়েছে। কিংবা যদি দেখো আর একটা উদাহরণ দিই, দেখো অনেক সময় কোনো স্প্রিং এর মাধ্যমে এরকম একটা বক্সিংয়ের কি লাগানো থাকে, বক্সিংয়ের একটা ডাম্বা লাগানো থাকে। তাহলে যদি আমি এটাকে যদি একটু হালকা চেপে ছেড়ে দিই, তাহলে কি হবে, এটা এরকম করে এগোতে থাকবে, তাই না? তাহলে আমি বলতে পারি অনুদৈর্ঘ্য তরঙ্গ কিরকম হয়, অ্যালং
এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য বরাবর সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে করতে করতে এগো, সেটাকেই আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে কোশ্চেন যখন আসবে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে প্রসারিত হয়, তাহলে আমরা বলবো দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় কখনোই। কিন্তু আমাদের মনে একটা কনসেপ্ট কি থাকে যে অনুদৈর্ঘ্য হয় আর অনুদৈর্ঘ্য প্রস্থ হোক, আমরা যখনই বলি যে তরঙ্গ যাচ্ছে মানে কি এরকম যাচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর মানে সামনের দিকে পিছন দিকে সামনের দিকে পিছন দিকে সামনের দিকে পিছন দিকে এরকম করতে করতে কি হবে, এনার্জি ট্রান্সফার হয়ে যাবে। আরও যদি উদাহরণস্বরূপ বলতে পারি, যে ম্যানের উদাহরণস্বরূপ যদি বলি, ধরো কোনো একটা লাইনে ধরো আমরা 30 জন লোক দাঁড়িয়ে আছি, আমি ধরো একজনকে হালকা ঘুষি মারলাম, তাই যখন ঘুষিটা মারলাম তখন পিছনের দিকের লোকটা ধরো পিছন দিকে হেলে গেল, সবের শেষে যে 50 নম্বর আছে সে কি হলো, পিছন দিকে হেলে গেল। তাহলে আমার ঘুষির জন্য কি হয়েছে, আমি প্রথমে ঘুষি মেরেছি, কিংবা দক্ষিণ ভারতের মুভি দেখবে কি করবে, পেটে এক ঘুষি মারবে, পিছন দিকে ভদ্রলোকের জামা গিয়ে ফেটে যাবে, মানে কি আমার এনার্জি কিরকমভাবে ট্রান্সফার হচ্ছে, এরকমভাবে ট্রান্সফার হচ্ছে, বা দৈর্ঘ্য বরাবর ট্রান্সফার হচ্ছে, তাকেই আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আশা করি অনুদৈর্ঘ্য তরঙ্গ বোঝা গেছে। অনুপ্রস্থ তরঙ্গ কি, বা অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ নিয়ে নাও, সব থেকে ভালো হবে। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ বলতে আমরা সাউন্ডকে কিন্তু বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। সাউন্ড হলো আমাদের কি, ওখানে ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সাউন্ডকে কি বলেছিলাম, সাউন্ডকে বলেছিলাম যান্ত্রিক, সাউন্ডকে বলেছিলাম যান্ত্রিক। সাউন্ড যান্ত্রিকের মধ্যে আবার কিসে পড়ছে, মেকানিক্যাল লংগিটিউডিনালের মধ্যে পড়ছে, অনুদৈর্ঘ্যের মধ্যে পড়ছে। ওই জন্য কোশ্চেন যখন আসে যে আমাদের শব্দ কি ধরনের তরঙ্গ, আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট যদি যায় অনুপ্রস্থ তরঙ্গে, যে অনুপ্রস্থ তরঙ্গ কি, তাহলে অনুপ্রস্থ যাকে বলা হয় ইংরেজিতে ট্রান্সভার্স, কি বলা হয়, ট্রান্সভার্স। তাই ট্রান্সভার্স তরঙ্গ কি লেখা আছে, প্রস্থ। তাহলে প্রস্থ বরাবর যে তরঙ্গ বাহিত হয় তাকে আমরা কি বলবো, অনুপ্রস্থ তরঙ্গ। বা কি বলবো, ওপর নিচে ওপর নিচে ওপর নিচে, কি একবার উপরে উঠবে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে আবার নিচে নামবে, এরকম ভাবে যে তরঙ্গ বাহিত হয় তাকে আমরা কি বলি, অনুপ্রস্থ তরঙ্গ বলি। আরো যদি এর উদাহরণস্বরূপ বলি তাহলে কি বলবো, অনুপ্রস্থ তরঙ্গ। ধরো সাপোজ কোনো স্টেডিয়ামে তুমি ধরো ফুটবল ম্যাচ দেখতে গেছো। এখন ম্যাক্সিমাম স্টেডিয়ামে যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ফুটবল ম্যাচ হয় তখন আমরা কি দেখি, গ্যালারির মধ্যে মেক্সিকান ওয়েভ দেখতে পাই। কীরকম দেখতে হয়, মেক্সিকান ওয়েভ। দেখবে কিছু দর্শক বসে, কিছু দর্শক ওঠে, এবং ক্যামেরায় সেটাকে আমাদের কীরকম লাগে, একটা ওয়েভের আকারে মনে হচ্ছে স্টেডিয়ামের চারিদিকে একটা এরকম 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 ওয়েভ যাচ্ছে। সেরকম টাইপের আর কি অ্যাকচুয়ালি ওয়েভ হচ্ছে ট্রান্সভার ওয়েভ। কী করবে, পার্টিকেলস কি করবে, জড় পদার্থের মধ্যে উপস্থিত পার্টিকেলস আবার উপর উঠবে নিচে নামবে, উপর উঠবে নিচে নামবে, উপর উঠবে নিচে নামবে, উপর উঠবে নিচে নামবে, এরকম করে কি করবে, ভাইব্রেট করবে। আর এরকম করে ভাইব্রেট করা কি আমরা কি বলি, অনুপ্রস্থ তরঙ্গ বলি। বা আরও উদাহরণস্বরূপ যদি বলি, যে ধরো 50 জন লোককে আমি সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়েছি, 50 জন লোককে আমি সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়েছি, একজন দাঁড়িয়ে আছে একজন বসছে, একজন দাঁড়িয়ে আছে একজন বসছে, একজন দাঁড়িয়ে আছে একজন বসছে। তাহলে দেখো এরকম আকারে একটা কি হচ্ছে, উপর নিচে একটা তরঙ্গ বাহিত হবে, এবং সেটা এনার্জির আকারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। সেটাকে আমরা কি বলি, ট্রান্সভার ওয়েভস বলি বা অনুপ্রস্থ তরঙ্গ বলি। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি, প্রস্থ বরাবর যে তরঙ্গ বাহিত হয় বা উপর নিচে করে যে তরঙ্গ বাহিত হয় তাকে আমরা কি বলি, অনুপ্রস্থ তরঙ্গ। আর দৈর্ঘ্য বরাবর সামনে পিছনে করতে করতে যে তরঙ্গ বাহিত হয় তাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গের আবার 4টে মেনলি বৈশিষ্ট্য হয়, তাই না? যখন তরঙ্গ পড়াচ্ছি তরঙ্গের 4টে বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, যে তরঙ্গর কী কী প্রপার্টিস থাকে, কী কী বৈশিষ্ট্য থাকে। তাহলে তরঙ্গর বৈশিষ্ট্য যদি বলি, প্রথমে 4 রকমের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য যাকে আমরা বলি, তরঙ্গ দৈর্ঘ্য। 2 নম্বরে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি, আমরা এই নামগুলো শুনেছি। ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি, কম্পন। 3 নম্বর আমরা কি বুঝি, মেনলি টাইম পিরিয়ড বলতে কি বুঝি, বাংলায় আমরা পর্যায়কাল। আর 4 নম্বর বলতে আমরা কি বুঝি, 4 নম্বরে আমাদের থাকে অ্যামপ্লিটিউড, যাকে আমরা বলি বিস্তার। তাহলে এই 4টে সম্পর্কে যদি একটু আলোচনা করি,
কি আলোচনা করব চারটে সম্পর্কে। প্রথমে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা করি, তাহলে এটা দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি, তাই না? তাহলে সাপোজ ধরো এখান থেকে একটা তরঙ্গ এই দিকে উৎপত্তি হচ্ছে, তরঙ্গের দিক কোনটা? এটা তরঙ্গের দিক, তাহলে তরঙ্গ এরকম ভাবে উৎপত্তি হবে, তরঙ্গ এরকম ভাবে উৎপত্তি হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো? যে তরঙ্গ এক জায়গা থেকে, দেখো আমরা এটা কি এঁকেছি? ওয়েভ, আর এই ওয়েভের মধ্যে কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখানে টোটালটাই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নয়, এর মধ্যে একটা তরঙ্গ কতটা সেটা আমাদের জানতে হবে, সেই একটা তরঙ্গই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা বইয়ে দেখবো, বইয়ে আমরা কি দেখি? বইয়ে আমাদের দেওয়া থাকবে, দেখো এইখান থেকে এইখানে এরকম দেওয়া থাকে, দিয়ে কি বলা থাকে? লেখা থাকে তরঙ্গ দৈর্ঘ্য। এটাই যদি একটু ডিটেলসে বুঝি যে কি কি জিনিস বলে, আগে সেই জিনিস কটা আগে জানি, তারপর বুঝবো। তাহলে উপরে যখন উঠছে আর নিচে যখন নামছে, যখন শীর্ষতে ওঠে, যখন উপরে ওঠে, তখন আমরা কি বলি? একে ক্রিস্ট বলি। কি বলি? ক্রিস্ট বলি, বা বাংলায় কি বলি? তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ বলি। আর যখন নিচে নামে তখন আমরা কি বলি? ট্রাফ। উপরটাকে বলা হয় শীর্ষ, নিচেটাকে বলা হবে কি? গর্ত, তরঙ্গ পাদপ। তাহলে আমি তোমাদের যখন প্রথমেই পড়াচ্ছিলাম আমি কি বোঝাচ্ছিলাম? অসিলেশন বোঝাচ্ছিলাম। যে অসিলেশন মানে কি? একবার এদিকে যাওয়া, একবার এখানে আসা, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে আসা। টোটাল কতবার হলো? 4 বার। দেখো একবার এখানে গেল, এখানে এলো, এখানে গেল, এখানে এলো। বা উপর নিচে তো যদি বলি, এরকম একটা বিন্দু থেকে উপরে গেল, নিচে এলো, নিচে নামলো, উপরে গেল। তাই টোটাল কতবার হয়? একটা টোটাল তরঙ্গ উৎপত্তি হতে গেলে আমার 4 বার দোলনের দরকার। তাহলে আমি বলতে পারি একবার নিচে থেকে উপরে গেল, এটা একবার উপরে, নিচে থেকে এখান থেকে এখানে নামলো কটা? 2 বার। এখান থেকে এখানে নামলো কতবার? 3 বার। এখান থেকে এখানে গেল কতবার? 4 বার। তাহলে টোটাল একটা ওয়েভ লেন্থের দৈর্ঘ্য আমরা কত বলতে পারি? যে এখান থেকে এখান পর্যন্ত, তাই না? তাহলে একটা ক্রাফট আর একটা ট্রাফ মিলিয়ে আমাদের কি তৈরি হয়? একটা ওয়েভ লেন্থ হয়। একভাবে বলতে পারি, একভাবে কি বলতে পারি? যে ওয়ান ক্রাফট প্লাস ওয়ান ট্রাফ কি তৈরি করে? ওয়ান ওয়েভ লেন্থ, ওয়ান ওয়েভ লেন্থ। তাহলে এই টোটাল ওয়েভের মধ্যে এইখান থেকে এইটুকুনি কি? একটা ওয়েভ লেন্থ, তাই না? একটা ক্রাস্ট আর একটা ট্রাফ মিলিয়ে কি হয়? একটা ওয়েভ লেন্থ তৈরি হয়। আবার অন্যরকম ভাবে বলতে পারি যে এই একটা কাস্ট আর এই একটা কাস্ট মিলে কি উৎপন্ন হয়? একটা ওয়েভ লেন্থ হয়। তাহলে বলতে পারি ওয়ান কাস্ট প্লাস ওয়ান কাস্ট ক্রিস্ট কি উৎপন্ন হয়? এখানেও একটা ওয়েভ লেন্থ উৎপন্ন হয়। আবার কি বলতে পারি? দুটো ট্রাফ, এই ট্রাফ আর এই ট্রাফ মিলেও একটা ওয়েভ লেন্থ তৈরি হবে, তাই না? তাহলে বলতে পারি ওয়ান ট্রাফ প্লাস ওয়ান ট্রাফ সমান সমান কি? ওয়ান ওয়েভ লেন্থ তৈরি করে। আবার অন্যরকম ভাবে কি বলতে পারি? যদি আমরা এটাকে আমরা কি বললাম? 4টে টোটাল দোলনকাল হয়। একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, একটা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে 4টে কম্পন হয়, একবার উঠবে, একবার নিচে নামবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে। তাহলে আমি বলতে পারি যদি ভাগ করি 1 2, এখানেও 1 2, তাই না? তো টোটাল 4টে ভাগ, 1 2 3 4, এখান থেকে বলতে পারি। আবার এখান থেকে এখানে যখন আমাদের দেখায় তরঙ্গ দৈর্ঘ্য, এটা দেখো 1 2 3 আর এখানে কটা? 4টে। তাহলে এখানের এই মাথা থেকে আমার এই মাথা পর্যন্ত একটা কি বলি? আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে বোঝা গেছে যে এখান থেকে টোটাল 4টে, একটা দুটো তিনটে চারটে মিলিয়ে বলতে পারি, বা কাস্ট মিলিয়ে বলতে পারি, ট্রাম মিলিয়ে বলতে পারি, ট্রাফ মিলিয়ে বলতে পারি একটা তরঙ্গ দৈর্ঘ্য, বা 4টে মিলিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এইবার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি হয়? শর্টার তরঙ্গ দৈর্ঘ্য আর গেটার তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বড়, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা ছোট। কি কারণে ইউজ হয়? যখন আমরা বলি দেখো যে লাল রঙের আলো, যখন আমরা আলো পড়িয়েছিলাম আমি কি বলেছিলাম? যে লাল রঙের আলোর কি বলেছিলাম? তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, ওই জন্য বেশি দূর পর্যন্ত যেতে পারে না। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বড় আর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, বা শর্টার ওয়েভ লেন্থ আর গেটার ওয়েভ লেন্থ। তাহলে দুটো যদি তরঙ্গ আঁকি, এদিকে তরঙ্গের দিক, এটাও ধরো একটা তরঙ্গের সেম ডিস্টেন্স, একটা তরঙ্গ যাচ্ছে আর এই একটা ধরো তরঙ্গ যাচ্ছে, তাই না?
তাহলে কোনটাকে বলবো শর্টার ওয়েভলেন্থ আর কোনটাকে বলবো গ্রেটার ওয়েভলেন্থ নিশ্চয়ই বুঝে গেছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমরা বলতে পারি একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর এটার এখান থেকে একটা কি বলতে পারি একটা তরঙ্গ দৈর্ঘ্য। এর একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে যদি এতটা টাইম লাগে, এর একটা তরঙ্গ দৈর্ঘ্য সেই টাইমে কটা হয়ে গেছে, সেই টাইমে একটা দুটো প্রায় তিনটে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছে, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট কার? আমার যদি এটার নাম দিই বি, তাহলে বি এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এর তরঙ্গ দৈর্ঘ্য কি বড়। তাহলে এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বড়, এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ছোট। কেন একে দেখালাম? পরে যখন ফ্রিকোয়েন্সির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা করব তখন একটু সুবিধা হবে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে বিপরীত ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে বুঝতে পেরেছো তরঙ্গ দৈর্ঘ্য কোনটাকে, এটাকে বলা হয় গ্রেটার ওয়েভলেন্থ, গ্রেটার ওয়েভলেন্থ, আর এটাকে বলা হয় শর্টার ওয়েভলেন্থ, শর্টার ওয়েভলেন্থ। মানে এর একটা কমপ্লিট হতে হতে এর তিনটে কমপ্লিট হয়ে যাচ্ছে একই ডিস্টেন্সের মধ্যে। দেখো ডিস্টেন্স আমি কি করছি, একই ডিস্টেন্স, তাই না? তাহলে চলো এবার চলো ফ্রিকোয়েন্সিটা একটু বুঝি। ফ্রিকোয়েন্সি কি? তাহলে ফ্রিকোয়েন্সি কে বাংলায় কি বলা হয়? কম্পন। ঠিক আছে, সরি আগে দেখো, আগে একটুখানি কি বলার দরকার ছিল, আমি ওয়েভলেন্থ পড়াচ্ছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য একটু দেখে নাও। তরঙ্গ দৈর্ঘ্যের সাইন আমরা কি দিই? উল্টো ওয়াই, একে আমরা কি বলি? ল্যামডা। কি বলি? ল্যামডা। এই সাইনে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করবো, ওয়েভলেন্থকে। এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হচ্ছে মিটার। ঠিক আছে, এটুকুনি কিন্তু মনে রেখো। তরঙ্গ দৈর্ঘ্যর সাইন কি সাইনে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে দেখাই, ওয়েভলেন্থকে দেখাই ল্যামডা দিয়ে দেখাই, আর এসআই ইউনিট কি? এর হচ্ছে মিটার। তাহলে ফ্রিকোয়েন্সি বলছি, কম্পন বলছি, তাহলে কম্পনকে আমরা কি সাইন দিয়ে দেখাই? আগেই বলে দিই কি সাইন দিয়ে দেখাই। আমরা সাইন দিয়ে দেখাই হচ্ছে নিউ দিয়ে। কি দিয়ে? নিউ দিয়ে। নিউ কি? ভিটার পেটটা বেঁকা হয়ে যাবে, এটাকে আমরা কি বলি? নিউ। এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হচ্ছে এইচ/জেড, যাকে আমরা বাংলায় বলি কি? হার্জ। কি বলি? হার্জ। কম্পনের একককে আমরা কি বলি? এসআই ইউনিটকে বলি হার্জ। আর একে আমরা কি সাইন দিয়ে দেখাই, যে চিহ্ন কি দিয়ে দেখাবো, সেটা হচ্ছে নিউ বলি, যেটা ভিটা একটু বেঁকিয়ে দিলে নিউ সাইন হয়ে যায়। তাহলে ফ্রিকোয়েন্সি কি? তাহলে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখো একটা ওয়েভ আঁকি, এইদিকে ওয়েভ বইছে আমার, তো এটা হচ্ছে ওয়েভ। আর একটা ছবি আঁকি সেম ডিস্টেন্স, এটাও আমার ওয়েভ বইছে, তাই না? তাহলে আমি কি বলেছিলাম, এই দুটোর মধ্যে বলতে হবে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি আর কোনটার ফ্রিকোয়েন্সি কম। দেখো উপরেরটা যদি দেখি তাহলে দেখবো একটা ওয়েভলেন্থ, এইটা একটা ওয়েভলেন্থের দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর এতটা কমপ্লিট হতে হতে এখানে কটা ওয়েভলেন্থ হয়ে গেছে? একটা দুটো ওয়েভলেন্থ তৈরি হয়ে গেছে। তাহলে ফ্রিকোয়েন্সি কার বেশি? যার ওয়েভলেন্থ বেশি। দেখ ওয়েভলেন্থের সঙ্গে ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি জিনিস কি, যে একই ডিস্টেন্সে কত সংখ্যক আমার তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে। যদি বেশি সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি, যদি কম সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কম। ফ্রিকোয়েন্সি বেশি মানে কি? কাঁপবে কম। ধরো একটা ধরো বস্তু বললাম যে এরকম এরকম কাঁপছে, কি এরকম কাঁপছে, তাহলে তার ওয়েভলেন্থ কি হবে? এরকম যাবে, এরকম যাবে। আর কোনো একটা বস্তু এরকম জোরে জোরে কাঁপছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে? ওয়েভলেন্থ কি হবে? খুব তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে যার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য দেখো সেম ডিস্টেন্স, এর যখন একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে এর তখন দুটো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে, তাহলে আমি বলতে পারি এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি? এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি গ্রেটার, আর এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হবে? এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে কম। তাহলে দেখো ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেন্থের সম্পর্ক কি? ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেন্থের সম্পর্ক হচ্ছে মানে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। কি প্রপোর্শনাল বলা হয়? দেখো ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে বুঝাই? ওয়েভলেন্থকে আমরা ল্যামডা দিয়ে বুঝাই, উল্টো ওয়াই সমান আমরা কি বলতে পারি? যে 1/, উল্টো ভিটা একটু কি বেঁকিয়ে দেবো, নিউ। কেন বলি ইনভার্সলি প্রপোর্শনাল? কারণ হচ্ছে দেখো যখন ওয়েভলেন্থ বড় হবে তখন ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি তখন কম হবে। যখন ওয়েভলেন্থ কি হবে? ছোট হবে, তখন ফ্রিকোয়েন্সি কি হবে? বেশি হবে। যেমন আমরা সবাই জানি গামা রেজ কি বলি? গামা রেজের ফ্রিকোয়েন্সি বেশি, ওই জন্য কি ভেদন ক্ষমতা বেশি, তাই না? তাহলে গামা রেজের কি কম হয়?
ওয়েভ লেন্থ কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। কিন্তু রেডিও ওয়েভে দেখো উল্টো, রেডিও ওয়েভ সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু ফ্রিকোয়েন্সি কম। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ইনভার্সলি প্রপোর্শনাল। এটা মনে রাখবে, ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে? আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। সেকেন্ড যদি যাই, যে টাইম পিরিয়ড কি, টাইম পিরিয়ড কি? তাহলে টাইম পিরিয়ড বা কি বলা হয়? পর্যায়কাল। তাহলে পর্যায়কালকে আমরা কি দিয়ে সাইন কি দিই? টি, টি মানে টাইম, টি দিয়ে। এর এসআই ইউনিট কি আমরা বলি? সেকেন্ড। এর এসআই ইউনিটকে আমরা সেকেন্ড বলি। তাহলে পর্যায়কাল কি? এটা ওয়েভ বাকি, আর একটা ওয়েভ বাকি, দুটো আঁকলে কম্পেয়ার করতে সুবিধা হবে। পর্যায়কাল হচ্ছে একক সময়ে বা গুদা বাংলায় বলতে পারি এক সেকেন্ডে কতগুলো তরঙ্গ আমার উৎপত্তি হচ্ছে। তাহলে এখানে যদি বলি একটা তরঙ্গ এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, মানে এই একটা তরঙ্গ টোটাল, বা এইখান থেকে এই পর্যন্ত একটা আমার তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা উৎপত্তি হতে কত সময় লাগছে? যদি 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ড লাগে একটা তরঙ্গ দৈর্ঘ্য উৎপত্তি হতে, তাহলে আমরা বলবো কি এর টাইম পিরিয়ড 1। যখন এই সেম জিনিসে, এই সেম সেকেন্ডে, দেখো এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স আমি সেম এঁকেছি, এটার যদি একই সময়ে এখান থেকে এই পর্যন্ত একটা কি তরঙ্গ দৈর্ঘ্য প্রথম থেকে শেষ, তাহলে এই পর্যন্ত যদি আমি হিসাব করি এর কটা তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে? 2 থেকে 3টে হয়ে যাচ্ছে, 2 থেকে 2.5টে হয়ে যাচ্ছে। তাহলে টাইম পিরিয়ড কি হবে? এর ক্ষেত্রে টাইম পিরিয়ড দেখো কম। এ 1 সেকেন্ডে একটা করছে, আর 1 সেকেন্ডে কটা করছে? এ 1 সেকেন্ডে প্রায় 3টে করে, যদি 1 সেকেন্ড দিয়ে বলি। ওই জন্যে টাইম পিরিয়ডের সঙ্গে আবার ফ্রিকোয়েন্সির কি হয়? সম্পর্ক হয়। ফ্রিকোয়েন্সি কি বলতে আগেই বলে এসেছি যে অল্প ডিস্টেন্সের মধ্যে যদি আমার বেশি তরঙ্গর সৃষ্টি হয়, অল্প সময়ের মধ্যে যদি বেশি বার কাঁপে, তাহলে সেটাকে আমরা কি বলি? তার ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে তার ওয়েভ লেন্থ কী হবে? ওয়েভ লেন্থ তো তার ছোটো হবে। আর অল্প সময়ে যদি আস্তে আস্তে ধীরে ধীরে কাঁপে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কম, তার কী হবে? ওয়েভ লেন্থ বড় হবে। তাহলে টাইম পিরিয়ডের সঙ্গে এরা রিলেটেড, পর্যায়কালের সঙ্গে। যদি আমি বলি 1 সেকেন্ডে একবার হয়, আর একে যদি বলি 1 সেকেন্ডে 3বার হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ফ্রিকোয়েন্সির সঙ্গে এরা কেমন সম্পর্ক? নিউ সমান 1/, কি লিখি আমরা? টি। কি লিখি? 1/t। টি মানে কি বলছিলাম? টাইম। তাই টাইমের সঙ্গে সঙ্গে এরাও কিন্তু ইনভার্সলি প্রপোর্শনালকে কম্পন। যদি টাইম কম হয়, তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি বেশি হবে। যদি টাইম বেশি লাগে তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি কি হবে? টাইম বেশি হলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, তাই না? তাহলে মোটামুটি টাইম পিরিয়ড বোঝা গেছে। এরপর লাস্ট যেটা আছে সেটা আমাদের এর প্রপার্টিজের মধ্যে, তরঙ্গের প্রপার্টিজ বলছি, কিন্তু সাউন্ডের প্রপার্টিজ যখন বলবো এদের সঙ্গে আরও সম্পর্ক যুক্ত হয়, তাই না? তাহলে আরেকটা প্রপার্টিজ কি বলেছিলাম? অ্যাম্পলিটিউড বা বিস্তার। তরঙ্গের বিস্তার কতটা বা অ্যাম্পলিটিউড কতটা, অ্যাম্পলিটিউড কতটা বা বিস্তার কত, তরঙ্গের বিস্তার কত। তাই দুটো যদি তরঙ্গটা কি, তরঙ্গের ডিরেকশন এদিকে একটা তরঙ্গ, এটা সেকেন্ড তরঙ্গ যদি একই, এদিকে তরঙ্গের ডিস্টেন্স, মানে তরঙ্গের দিক। তাই তরঙ্গের বিস্তার বলতে বোঝায় যে তরঙ্গ কতটা উঠানামা করছে, তরঙ্গ কতটা উঠানামা করছে, কতটা উঠছে উপর দিকে, কতটা নিচের দিকে নামছে, সেটাকেই আমরা কি বলি? তরঙ্গের বিস্তার। কি বলি? তরঙ্গের বিস্তার। তাহলে প্রথমটা বুঝতে পারছো যে তরঙ্গের বিস্তার কি বেশি, সেকেন্ডের ক্ষেত্রে তরঙ্গের বিস্তার কি কম। অ্যাম্পলিটিউডকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। সাইনের এ আর এসআই ইউনিট কি? যেহেতু বিস্তার মানে কি দূরত্ব, দূরত্ব বলতে আমরা কি বোঝাবো? মিটার বোঝাবো। তাহলে এর বিস্তার হচ্ছে বেশি, এর বিস্তার হচ্ছে কম। তাহলে এর কারণে কি হয়? এর কারণে দেখো যখন সাউন্ডের চ্যাপ্টার পড়াবো তখন বলবো যে অ্যাম্পলিটিউড যদি বেশি হয়ে যায় লাউডনেস বেশি হয়ে যাবে। আমি যদি জোরে চেঁচিয়ে কথা বলি তাহলে কি হবে? পার্টিকেল বেশি উঠবে, বেশি নামবে। বা যেহেতু আমি সাউন্ড ওয়েভ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পার্টিকেল কিন্তু উঠবে না, পার্টিকেল বেশি দূর পর্যন্ত সামনাসামনি ট্রাভেল করবে, মানে সামনে পিছনে হয় না অনুদৈর্ঘ্য, তাই না? তাহলে যখন সাউন্ড পড়াবো তখন বলবে অ্যাম্পলিটিউডের প্রভাবে কি হয়। এখন বলছি তরঙ্গের একটা প্রপার্টিজ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে বিস্তার, যে তরঙ্গ কতটা উঠবে কতটা নামবে।
তাহলে আশা করি যে তরঙ্গের প্রপার্টিজ বোঝা গেছে, তরঙ্গ ক রকমের হয় বোঝা গেছে। এরপরে নন মেকানিক্যালের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কটা 7 রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হয়, তো কটা এরপরে ভিডিওতে বানিয়ে দেবো। আজকে এ পর্যন্তই থাক এখানে।